আমি টুডে যে কেউ আমি ফারদিন কি দিয়ে স্টার্ট করব ফারদিন what do you do you will read out here read out loud here and we'll see how you can read out to us. Let's see here. So should I start, sir? Yes, you can start from I had raised discrimination. You can start from this line. Okay. I had raised discrimination most intensely and in all its manifestations. And you will stop in the full stop. Full stop with hamba and আমরা এটার একটা মিনিংটা একটু দেখে নিব। তোমাদের কিন্তু পেন এন্ড পেপার থাকবে সাথে এবং তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ইন দ্য মিনটাইম স্যারকেই করবে, আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব এখানে। Okay, sir. So I hate race discrimination most intensely and in all its manifestations. So what does this line mean? I hate race discrimination. Race discrimination means এখানে কিন্তু yes. Intensely. What is the meaning of intensely? তীব্রভাবে। আর ম্যানিফেস্টেশন মানে কি বলেছিলাম সবাইকে? ম্যানিফেস্টেশন মানে কি বলেছিলাম? প্রকাশ। ম্যানিফেস্টেশন মানে বলেছিলাম স্পষ্ট প্রকাশ, ক্লিয়ারলি এক্সপ্রেসড। তো এখানে এটা এই স্পিচটা কিন্তু নেলসন ম্যান্ডেলার। উনি বলেছে আমি যে বর্ণবৈষম্য বা বর্ণবাদ যে ব্যাপারটা এটাকে প্রচন্ডভাবে ঘৃণা করি এবং এটা যেখানে যেভাবেই প্রকাশ পাক না কেন আমি সবগুলাকে ঘৃণা করি। জাতিগত বর্ণবাদ হবে না? জাতিগত বর্ণবাদ হবে না? জাতি রিপিট প্লিজ স্যার, রেস আবার বলো তো। এটা জাতিগত বর্ণবাদ হবে না? প্রকাশ, ম্যানিফেস্টেশন প্রকাশ। জাতিগত বর্ণবাদ হবে কিনা? ইয়েস, তুমি বলতে সবাইকে মিউট করতে বলেন। হ্যাঁ স্যার, ম্যানিফেস্টেশন মানে এক্সপোজার না? ম্যানিফেস্টেশন মিন্স ক্লিয়ারলি এক্সপ্রেসড বলেছি, স্পষ্ট এক্সপোজার না? exposure kina in a sense you can relate exposure, you can say no problem. Then Fardin er pora line ta ekটু পড়ো। Sir, I have fought it all during my life, I will fight now and will do until the end of my 10 days. And will do so একটা ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, until the end of my days. So yes, this sir. is a speech from Nelson Mandela. He has said that I fought race discrimination all during my life. মানে সারা জীবন জুড়ে আমি জাতি বিদ্বেষের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। I will fight it now. আমি এটার বিরুদ্ধে এখন যুদ্ধ করব and will do so until the end of my days. মানে আমার জীবনের শেষ মুহূর্ত, শেষ দিন পর্যন্ত আমি জাতি বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম করব। এটা কখন বলেছিল? পড়ো তো দেখি ম্যান্ডেলা। Mandela said in on come on Champurbo. Yes, you. Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. All right. So এই ম্যান্ডেলা কিন্তু এই কথাটা বলেছিল কখন? এটা বলেছিল উনি যখন অ্যাকসেপ্টেন্স স্পিচটা যখন দিচ্ছিল। কখন দিচ্ছিল? এই যে অভ্যর্থনা বক্তব্যটা উনি যখন সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিল। কোন সালে এটা? দিস ইজ ইন 1994. Then the time for the healing of the wounds has come. এরপর উনি বলেছে দেখো the time for the healing of the wounds has come. বলেছে কি যে ক্ষত যে ক্ষতটা হয়েছে আমাদের এই সমাজে এটাকে সারানোর সময় এসেছে। তারপর the moment to bridge the chasms that divide us has come. হ্যাঁ, এরপর খেয়াল করো তোমরা চাইলে এইভাবে খুব সুন্দর করে বাংলাও করতে পারো। the moment to bridge the chasms, দেখো that divide us, the chasm that divide us, দেখো the chasm that divide us মানে যে ফাটলটা আমাদেরকে ভাগ করে দেয় সেটা জোড়া লাগানোর সময় এসেছে। খেয়াল করো the moment to bridge, moment মানে আমরা জানি সময়, ব্রিজ মানে জোড়া লাগানো বলেছি তোমাদেরকে ওই দিন, chasm মানে বলেছি ফাটল,
এবং বলছে যেই ক্যাজম বা যে ফাটলটা আমাদেরকে আলাদা করে দেয়, আমাদেরকে ভাগ করে দেয়, সেটা জোড়া লাগানোর সময় এসেছে। তারপর then we have at last achieved our political emancipation. And then he has said that we have at last achieved our political emancipation. অবশেষে আমরা, দেখো এটা তোমরা চাইলে এটা একটু খেয়াল করো, মনে রাখবার কি তোমরা চাইলে এগুলোকে কানেক্টর বলি আমরা। এই কানেক্টর গুলো চাইলে তুমি আগে লিখতে পারো। দেখো তুমি চাইলে একদম সেন্টেন্সের বা এই সেন্টেন্সের প্রথমে লিখতে পারবা, এবং এইগুলো চাইলে মাঝখানে লেখা যায়। আমরা হাউএভার, এট লাস্ট এই টাইপের অনেকগুলো কানেক্ট আমরা করি। বিসাইডস এগুলো চাইলে পরে লাগে। স্পিচে সবচেয়ে বেশি এই কাজটা আমরা করি। উনি বলছে দেখো তো অবশেষে আমরা আমাদের রাজনৈতিক যে মুক্তি সেটা অর্জন করেছি। মানে আমরা জানি অর্জন করা, পলিটিক্যাল ইমানসিপেশন আমরা বাংলাতে বলবো রাজনৈতিক মুক্তি। ক্লিয়ার? একটু ক্লিয়ার সবার আশা করি। তারপর in 1993 Mandela was awarded the Nobel Prize, an honor he shared with 15 F.W. de Klerk, the white African leader. না এই 15 তোমরা পড়িও না, যে বইয়ের এগুলো লাইনের সংখ্যা। সরি স্যার। এটা তোমাদের হতে পারে, অস্বাভাবিক না, এটা হতেই পারে, খেয়াল করো নাই। উনি কি বলেছে দেখো তো, এই জায়গায় রিপোর্টে বলেছে 1993 তে আমরা জানি উনি 94 সালে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু 1993 সালে উনি নোবেল পিস প্রাইজ বা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এবং এটাকে অ্যাপোজিটিভ করা হয়েছে। একটা তোমরা গ্রামারে একটা টার্ম শুনতে পাচ্ছ আমার থেকে, অ্যাপোজিটিভ বলছি আমি। অ্যান অনার হিজ শেয়ার, এটা এমন একটা মর্যাদা বা অনারকে আমরা চাইলে বাংলায় অনারও বলতে পারবো, অনেকেই সমস্যা হবে না। এমন একটা অনার বা এমন একটা মর্যাদা বা এমন একটা সম্মান উনি এটা শেয়ার বা ভাগাভাগি করেছিল কার সাথে? F.W. de Klerk এর সাথে। F.W. de Klerk কে ছিল? আরেকটা অ্যাপোজিটিভ লিখেছে, উনি ছিল the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid বলা হচ্ছে। দেখো তো উনি হলো F.W. de Klerk ছিল, উনি শ্বেতাঙ্গ আফ্রিকান একজন নেতা, এবং উনি এই আফ্রিকান লিডার যে ক্লার্কই আসলে তাকে যে হিমটা কিন্তু ম্যান্ডেলাকে মুক্ত করেছিল কখন? 3 বছর আগে। এখানে কোন 3 বছর আগে বলতো? আমরা দেখতে পাচ্ছি 1993 থেকে 3 বছর আগে হলো কোন সাল হবে বলতো সবাই? 1990 হবে, 1990 সালে। উনি যে ডি ক্লার্ক কিন্তু সাউথ আফ্রিকান যে লিডার, আমাদের যে নেলসন ম্যান্ডেলার কথা বলছি, ওনাকে 90 সালে মুক্ত করেছিল জেল থেকে। এবং উনি আরেকটা কাজ করেছে, সেটা কি? উনি বর্ণবাদ বা বর্ণবৈষম্য যেটা হয় সেটা থামানোর জন্য, সেটা শেষ করার জন্য উনি আলোচনা করে বা মধ্যস্থতা করেছিল বলতে পারি। ক্লিয়ার এটুকু? জি স্যার। তারপর পড়ো। So Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in face of challenges ranging from political repression to AIDS. আচ্ছা তোমরা একটু এই ফ্রেজটা লিখে রাখবা সবাই, হ্যাঁ, যারা জানো না আর কি। went on এটা কিন্তু go on এর পাস্ট ফর্ম। আমরা জানি go on মানে ক্যারি অন, মানে চালাতে থাকা, কন্টিনিউয়াসলি ইউজ করি আমরা। হ্যাঁ, তোমরা যারা জানো একটু লিখে রাখবা, go on দিয়ে লিখবা। তোমরা went on লিখবা না, তোমরা লিখবা go on। হ্যাঁ, গানও আছে, বিখ্যাত একটা গান, তোমরা টাইটানিকের ওই গানটা অনেকেই শুনেছো মেবি। হ্যাঁ, yes sir। হ্যাঁ, go on মানে কন্টিনিউ। তো ম্যান্ডেলা উনি খুব প্রমিনেন্ট হতো, আমরা বলবো প্রাইম মানে আমরা জানি প্রধান, মেইন। তোমরা চাইলে এটার মিনিংটা লিখে রাখতে পারো। মিনিংটা কিভাবে লিখতে হয় আমরা অলরেডি বলেছি, আমি তোমাদের জন্য নোটও করে দিচ্ছি এখানে। দেখো তো, নোটটা করে দিচ্ছি আমি এখানে, একটু সময় নিচ্ছে। অলরাইট, দেখো তোমরা চাইলে লিখে নিতে পারো। এটা যে প্রমিনেন্ট মানে কি বললাম? প্রধান বলেছি আমি। প্রমিনেন্ট মানে প্রধান। আমি ইংরেজিটাও লিখে দিচ্ছি তোমাদের জন্য। প্রাইম লিখতে পারো তোমরা চাইলে মেইন লিখতে পারো। এটা বেশ সিনোনিমাস ওয়ার্ডগুলো তোমরা চাইলে। স্যার ডিসটিংগুইশড হবে না? তো ডিসটিংগুইশ তুমি সিনোনিমাস ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারো, এটা একদম লিটারাল মিনিংটা যাবে না, ঠিক আছে? তাহলে উনি প্রধান বা বেশ ভালো একটা বা প্রধান প্রাইম একটা রোল বা ভূমিকা পালন করেছিল। কোথায়? অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে বলতে পারি। অ্যাজ এন অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। অ্যাডভোকেট হচ্ছে যে আমরা উকিল, অ্যাডভোকেটের বাংলা কি বলি? উকিল, বা যে পক্ষে অবলম্বন করে কথা বলে তাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভোকেট। তো উনি সারা পৃথিবীতে কিসের অ্যাডভোকেট হয়েছিল? সারা বিশ্ব মঞ্চে
অ্যাজ অফ আমরা ওইদিন বলেছিলাম অনেকে as মানে হিসেবে, তোমরা এই ওয়ার্ডটাও লিখে রাখতে পারো যারা জানো না এখনো পর্যন্ত, এটা প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে এই জায়গায়, তো আমরা এটা বলবো হিসেবে। উনি অ্যাডভোকেট বা উকিল হিসেবে সারা পৃথিবীতে একটা খুব ভালো প্রধান একটা ভূমিকা পালন করেছে। কিসের? হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদা, ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জেস। বলা হচ্ছে কি কিসের সম্মুখে বা কিসের মুখোমুখিতে? চ্যালেঞ্জের বাংলা আমরা চ্যালেঞ্জই বলবো, যেগুলো রাজনৈতিক নির্যাতন থেকে এস পর্যন্ত বিস্তৃত। রেঞ্জ মানে বিস্তৃত বলতে পারো তোমরা চাইলে, হ্যাঁ, রেঞ্জ মানে বিস্তৃত। এটা RANGE লিখবা, ING টা লিখিও না। আমরা নন ফাইনাইট গুলো লিখবো না, এগুলো বেস ফর্ম লিখবো। যে কোনো ওয়ার্ডের তার বলুক না বলুক তুমি বেস ফর্মটা লিখবা, হ্যাঁ। যেমন এখানে বলেছি গো অন, খেয়াল করেছো তোমরা অনেকে হয়তো। এখানে কিন্তু সেম ভাবে তোমরা রেঞ্জিং লিখবা, তোমরা লিখবা রেঞ্জ, RANGE। ওয়াইফাই রেঞ্জ কত বলে না, আমরা অনেকেই বলি না ওয়াইফাই রেঞ্জ বা এটা রেঞ্জ কত। তো রেঞ্জ আমরা বাংলায় ইউজ করি, রেঞ্জ হতে আমরা বলি, আমি বাংলায় বলেছি বিস্তৃত। উনি মানুষের মর্যাদার জন্য অ্যাডভোকেট বা উকিল হিসেবে কাজ করেছে বিশ্ব মঞ্চে, যেটা রাজনৈতিক নির্যাতন থেকে এস পর্যন্ত বিস্তৃত ছিল। ক্লিয়ার এতটুকু আশা করি সবার? তারপর করো কি ফরমালি। আচ্ছা স্যার, এটার প্রোনাউন্সিয়েশনটা কি বললেন? চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস বলেছি, চ্যালেঞ্জ বলেছি, রেঞ্জ বলেছি, রেঞ্জিং। তারপর পড়ো ফারদিন। ওকে আছে নাকি নাই? অফলাইন হয়ে গেছে মেবি। আচ্ছা আমি একটু পড়ি তাহলে, যেহেতু হয়। গলা ব্যথা করতেছে মনে হয়। Hello. He formally left public life in June 2004 before his 86th birthday. খেয়াল করো তোমরা প্রনাউন্সিয়েশনে যদি মনে হয় তারকে বলতে পারবা। হ্যাঁ বলো, হ্যালো কে কোনটা বলবা? জি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিল আমার, সরি স্যার। সমস্যা নাই, সমস্যা নাই, আমি পড়ছি একটু। আমি চাচ্ছি আজকে এই পেজটা শেষ হোক, হ্যাঁ, না এই পড়াটা শেষ হোক। He formally left public life in June 2004 before his 86th birthday. বলা হচ্ছে উনি, আমরা ওই দিন বলেছিলাম মনে আছে অনেকের হয়তো, উনি একদম ফর্মালি মানে আমরা বাংলা বলবো আনুষ্ঠানিক ভাবে। ফর্মালি মানে কি? আনুষ্ঠানিক ভাবে। আর ইনফর্মাল বা ইনফর্মালি হতো যেটা আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক ভাবে। উনি আনুষ্ঠানিক ভাবে জনজীবন থেকে ছেড়ে যায়। জনজীবন মানে মানুষের সামনে আসে না আসলে, এটা 2004 সালে। কখন এটা? এটা ছিল ওনার 86তম জন্মদিনের আগে। telling his countrymen, don't call me, I'll call you. দেখো খুব বিখ্যাত একটা কথা বলেছে উনি এই যে অ্যাডোর একটা শব্দ দেখতে পাচ্ছ, তোমরা লিখে রাখো সবাই। অ্যাডোর এটা লিখবা কিভাবে তাও বলেছি, একটু আগে বলেছি। তোমরা বেস ফর্ম গুলো লিখবা। বেস ফর্ম কিভাবে লিখবা স্যার নোট করে দেখাচ্ছে আবার, খেয়াল করো। অ্যাডোর তোমরা লিখবা ADORE, অ্যাডোর। অ্যাডোরের আমরা অনেকেই মজায় বলে অ্যাডোর মানে আদর, হ্যাঁ, অ্যাডোরের বাংলা বলা হয় আদর। আসলে অ্যাডোরের আসলে সঠিক বাংলাটা হলো প্রচন্ড ভালোবাসাকে আমরা বলি অ্যাডোর। প্রচন্ড ভালোবাসাকে কি? অ্যাডোর। তোমরা লিখে রাখতে পারো বাংলাটা। অ্যাডোরের আমি আরেকটা বাংলা মনে রাখার জন্য বলেছি তোমাদেরকে, আদর। তোমরা এটাও লিখতে পারো। তো অ্যাকচুয়ালি লাভ সামওয়ান এক্সট্রিমলি ইজ কল্ড অ্যাডোর। তো উনি ওনার আদরের বা ওনার প্রচন্ড ভালোবাসা যে দেশের মানুষগুলোকে, উনি কি কথা বলেছিল ওনার জন্মদিনের আগে যখন উনি পাবলিক লাইফ ছেড়ে যায়, সেটা কি বলেছে? যে ডোন্ট কল মি, আইল কল ইউ, মানে আমাকে তোমরা ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো, যদি দরকার হয় আমি তোমাদেরকে ডাকবো। দেখো উনি বলেছে, যেহেতু উনি প্রাইভেট লাইফে চলে গেছে, প্রাইভেট লাইফ মানে ওনার যে সংসার জীবন, ওটাকে সময় দেওয়ার জন্য বলছে আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড, দেখো উনি কিন্তু প্রাইভেট লাইফে চলে যায় স্টিল, দেখো তো, but he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. কি বলছে দেখো তো, উনি প্রাইভেট লাইফে চলে যাওয়ার পরও এখানে লেখক বলছে উনি ছিলেন, রিমেন মানে আমরা জানি থাকা বা অবশিষ্ট থাকা, উনি ছিলেন one of the world's most revered public figures, উনি পৃথিবীর অন্যতম সম্মানিত জন ব্যক্তিত্ব ছিল। আমি ফিগারের বাংলাটা ব্যক্তিত্ব বলছি, তোমরা খেয়াল করতে পারো। এই যে খুব সম্মানিত একজন ব্যক্তিত্ব ছিল উনি। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, এখানে কিসের সমন্বয় ছিল? কম্বাইনের আমরা বাংলা বলবো সমন্বয় বা সংযোগ। তোমরা যারা জানো না লিখে রাখবা, ঠিক আছে? কম্বাইন মানে কি বললাম? সংযোগ। তোমরা অনেকেই জানো কম্বিনেশন, পারমুটেশন, এগুলা এই টাইপের পড়াগুলো তোমরা পড়েছো। যাই হোক,
তো কম্বাইন মানে বলেছি সমন্বিত বা সমন্বয় করে। ওনার কিসের সমন্বয় ছিল? সেলিব্রিটি স্পার্কল, যারা সেলিব্রিটি বা যারা যারা খুব তারকা তাদের একটা স্পার্কল থাকে, তাদের একটা দ্যুতি থাকে। কেমন আমরা জানি, যা তোমরা দেখবা যে আমি একটু মজা করে বলছি যে যার সেলিব্রিটি যদি যায় আমাদের পাশ দিয়ে, কোন একজন সেলিব্রিটি তোমাদের প্রিয় সবারই প্রিয় কোনো খেলোয়াড় সাকিব আল হাসানের কথা বললাম, উনি যদি আমাদের হালিশহর রাস্তা দিয়ে যায়, সবাই সবার চোখ ওনার দিকে যাবে না? সবাই সাকিব আল হাসান সবাই গিয়ে অটোগ্রাফ, এখন তো অটোগ্রাফ নাই, সবাই গিয়ে সেলফি তুলবে, আমার সাথে একটা ছবি তুলেন। তো সেলিব্রিটিরা যেদিক দিয়ে যায় একটা স্পার্কল করে বা একটা ধুতি ছড়ায়, একটা চিকচিক করে আসলে। তো উনার দেখো উনি প্রাইভেট লাইফে চলে যায়, স্টিল ওনার মধ্যে কিসের সমন্বয় ছিল? আমি বলেছি তারকা ধুতি ছিল উইথ আনওয়েভারিং মেসেজ। উনি একটা অটল একটা বার্তা ছিল। বার্তাটা কিসের? ফ্রিডম। ফ্রিডম মানে আমরা জানি মুক্তি, রেসপেক্ট তো জানি সম্মান, হিউম্যান রাইটস এর বাংলা জানি আমরা মানবাধিকার। তাহলে উনি চলে গেছে, স্টিল সবাই তাকে পাবলিক ফিগার হিসেবে সম্মান করে। এই পাবলিক ফিগার ওনার কি ছিল? সেলিব্রিটি স্পার্কল বা তারকা ধুতি ছিল, এবং এটা অটল একটা বার্তা ছিল, সেটা ছিল মুক্তির, সম্মানের এবং মানবাধিকারের। এরপর নাদিম গদিমারের কথাটা আসছে, ওই যে মহিলা যে নিয়ে আমি সাহিত্যিক দেখিয়েছিলাম গত কোন একটা ক্লাসে। He is at the center of our time, ours in South Africa and yours wherever you are. উনি বলেছে, নাদিম গদিমার বলেছে দেখো তো, যে উনি হলো আমাদের সময়ের মূল কেন্দ্র, আমাদের সাউথ আফ্রিকার যে সময়, and yours আপনাদের যে সময়, আপনি যে যেখানেই থাকুন না কেন, wherever you are। এটা নাদিম গদিমার কে ওনার একটা এখানে পজিটিভ আকার ওনার পরিচয় দিয়েছে, খেয়াল করো তো আবার। দ্য সাউথ আফ্রিকান রাইটার, এই সাউথ আফ্রিকান একজন লেখক এবং নোবেল লরেট। নোবেল লরেট মানে নোবেলে যিনি বিজয়ী হন, পুরস্কার পান ফর লিটারেচার, সাহিত্য নিয়ে নোবেল পুরস্কার পেয়েছিল। ওয়ান্স রিমার্ক, রিমার্ক কত তোমরা লিখতে পারো, তোমরা রিমার্ক কত লিখতে পারো, খালি বেস ফর্মটা লিখবা, আবার বলছি তোমরা কিন্তু এগুলো লিখবা, আমি দেখবো তোমরা একটু আপলোড করবা। রিমার্ক মানে মন্তব্য করা, কমেন্ট। রিমার্কের আমরা আরেকটা বাংলা আরেকটা ইংরেজি বলি কমেন্ট। ফেসবুকে প্রচুর কমেন্ট ওয়ার্ডটা দেখো, সেই হিসেবে তোমাদের মনে থাকবে। রিমার্ক ওয়ার্ডটা হচ্ছে সেম কথা, রিমার্ক মানে উনি মন্তব্য করেছিল। তো একবার নাদিম গদিমার মন্তব্য করেছিল উনি আমাদের সময়ের মূল কেন্দ্র, আপনি যে যেখানে থাকি না কেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. তো যে সময়টা, দ্য ইয়ার্স মানে যে বছরগুলো, ম্যান্ডেলা বলা হচ্ছে বিহাইন্ড বার্স। আমরা বিহাইন্ড বার্স এর বাংলাটা কি বলেছি? জেলে ছিল, উনি জেলে কাটিয়েছিল। ওই জেলে কারাগারে, হ্যাঁ কারাগারে উনি যে সময়টা কাটিয়েছিল, এটাকে মেড হিম ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। উনি সবচেয়ে জননন্দিত একজন রাজনৈতিক বন্দী হিসেবে বানিয়ে ফেলেছিল ওনাকে জেলে থাকার কারণে। হ্যাঁ, a leader of mythic stature for millions of black South Africans. এবং উনি এমন একজন নেতা ছিল যার 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 উচ্চতা বা যার উচ্চতা ছিল মিথিক। মিথিক মানে বলি আমি পৌরাণিক। পৌরাণিক উচ্চতাটা কেমন এটা আমরা কোন একদিন দেখবো, মিথ সম্পর্কে আরো ডিটেইলস জানবো। আমি সময়ের ভিতরে এটা শেষ হোক। লক্ষ লক্ষ, আমি মিলিয়ন্স এর বাংলা বলছি, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন না বলে আমরা মিলিয়ন্স দেখলে বাংলায় লক্ষ লক্ষ বলবো, ঠিক আছে? লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের কাছে উনি একটা এমন একজন নেতা যার স্ট্রেচার বা যার উচ্চতা হলো খুব পৌরাণিক। এন্ড আদার অপপ্রেসড পিপল, অন্যান্য নির্যাতিত মানুষের কাছে যারা তার দেশে, দেখো ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের যে সীমানা, এর সীমানা অনেক বাইরে গিয়েও নির্যাতিত যে মানুষগুলো রয়েছে তাদের কাছে উনি হল একটা এমন একজন নেতা যার উচ্চতা বা যার রেপুটেশন বা যার খ্যাতিটা হলো মিথিক, পৌরাণিক। এরপরে দেখো তো, চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস, ওনাকে খুব গুরুতর অন্যায়ে অভিযুক্ত করা হয়েছিল। কখন? ইন 1962 রেভোনিয়া ট্রায়াল। রেভোনিয়া ট্রায়াল মানে কিন্তু বিচার, ট্রায়ালের বাংলাটা বলবো আমরা বিচার। তোমরা অনেক সময় কাপড় চোপড় ট্রায়াল করতে গিয়ে যে ট্রায়াল রুম করো, এই ট্রায়াল সেম ওয়ার্ড, তখন ট্রায়াল অর্থ বলে আমরা ট্রাই করা, মানে কাপড় গায়ে যে আসলে আমার ফিট হচ্ছে কিনা, ভালো লাগতেছে কিনা। বাট যখনই এই টাইপের বিচার বা বিচারের কথা বলা হবে তখন আমরা ট্রায়াল বলি। যেমন রিভোনিয়াল ট্রায়াল বা রিভোনিয়া বিচারে 1963 সালে ওনাকে গুরুতর অন্যায়ের জন্য অভিযুক্ত করা হয়েছিল। হিজ স্টেটমেন্ট
উনি যে স্টেটমেন্ট বা বক্তব্যটা দিয়েছিল ফ্রম দ্য ডক, এই ডক মানে কাঠগড়া। হ্যাঁ, ডক মানে কি কাঠগড়া। ডকের আরেকটা অর্থ আছে আমরা জানি, যেগুলাকে বলা হয় জাহাজে যে পাটাটন বলা হয় বাংলায় নেভি, তো এগুলোকে ডক বলা হয়। বাট ডকের একটা আরেকটা অর্থ হলো কি বললাম এখন, কাঠগড়া। যেখানে যে আসামিরা দাঁড়ায় আর কি, যেখানে আসামি দাঁড়ায় বলে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তোমরা অনেকে হয়তো এগুলা ছবিতে দেখেছো বা বাস্তবেও হয়তো অনেকে দেখতে পারো। তো উনি যে স্টেটমেন্ট বা যে বক্তব্যটা দিয়েছিল এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে, ওয়াজ ইজ পলিটিক্যাল টেস্টিমনি, এটা ছিল ওনার রাজনৈতিক টেস্টিমনি। আমরা বলবো বাংলায় সাক্ষ্য। বাংলা কি বলবো? টেস্টিমনি, বাংলা বলবো সাক্ষ্য। এটা ছিল ওনার রাজনৈতিক সাক্ষ্য। কেমন? উনি কি বলেছে দেখো, ওনার স্পিচে, এখন ম্যান্ডেলা স্পিচ শুরু হয়েছে। During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. আমার জীবন জুড়েই আমি আমার জীবনটা বিলিয়ে দিয়েছি। দেখো, ডেডিকেটেড আমি বাংলা বলছি বিলিয়ে দেওয়া। আমি আত্মত্যাগ করেছি, বিলিয়ে দিয়েছি আমার জীবনকে টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। আফ্রিকান মানুষদের যে সংগ্রাম, এখানে আমার জীবনটা আমি বিলিয়ে দিয়েছি। I fought against white domination. ডোমিনেশন মানে কর্তৃত্ব, লিখে রাখতে পারো তোমরা বাংলায়। ডোমিনেশনের বাংলা কি বললাম? কর্তৃত্ব। আমি সাদাদের কর্তৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছি, and I have fought against black domination. এবং আমি কালোদের কর্তৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এরপরে বলেছে কি, খেয়াল করো, I have cherished the ideal of a democratic and free society. আমি সব সময় লালন করি। চেরিশ মানে আমরা জানি মনে লালন করা, এটাকে আমরা ইংরেজিতে চেরিশ বলি। I have cherished the ideal of a democratic and free society. আমি গণতান্ত্রিক এবং মুক্ত একটা সমাজের সব আদর্শ লালন করেছি। ইন হুইচ, যেখানে অল পার্সন, সব মানুষই লিভ টুগেদার, একসাথে থাকে, ইন হারমোনি। ইন হারমোনি মানে মিলেমিশে। ইন হারমোনির বাংলাটা কি বলবা? মিলেমিশে। এন্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সবার সমান সুযোগ নিয়ে সবাই বেঁচে থাকবে। তাহলে আমি সারা জীবনই স্বপ্ন দেখেছি বা সারা জীবনই লালন করেছি এমন একটা আদর্শ যেটা হবে গণতান্ত্রিক, যেটা হবে মুক্ত একটা সমাজ, যেখানে সব মানুষ একসাথে থাকবে মিলেমিশে এবং সবারই সমান সুযোগ থাকবে। হি টোল্ড দ্য কোর্ট, উনি কোর্ট বা আদালতকে বলেছিল। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এটা এমন একটা আদর্শ বলা হচ্ছে, এটা আমি আশা করি, আই হোপ আমি আশা করি, টু লিভ ফর যার জন্য বেঁচে থাকবো আমি আশা করি, এন্ড টু অ্যাচিভ যেটা আমি অর্জন করব বলে আশা করি। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার হয়, ইফ নিডস বি যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যেটার জন্য আমি মরে যেতেও প্রস্তুত আছি। খেয়াল করো, উনি একজন নেতা, কথাগুলো খেয়াল করো কিভাবে কথা বলেছে। আমি এমন একটা আদর্শ যেটার জন্য বেঁচে থাকতে চাই, এটা আমি অর্জন করতে চাই, যদি দরকার হয় এই আদর্শের জন্য আমি মরতেও প্রস্তুত। ক্লিয়ার? এরপর কি বলছে দেখো, ফ্রেন্ডস adored Mandela and fondly called him Madiba. ফ্রেন্ড বা বন্ধু বান্ধবরা তাকে খুব ভালোবাসতো। দেখো, অ্যাডোর মানে কি বলছে? আদর কর। ম্যান্ডেলাকে খুব ভালোবাসতো এবং ফন্ডলি, ফন্ড তো ভালোবেসে বলতে পারি, পছন্দ করে বলতে পারি, মিষ্টি অনেক ভাবে বলা যায়। ফন্ড তো আমরা ফন্ডের একটা প্রিপোজিশনাল ইউসেজটা অনেকে জানি। ফন্ড, ফন্ড মানে পছন্দ। যেমন আমরা বলতে পারি আই এম ফন্ড অফ সুইটস, আমি মিষ্টি পছন্দ করি। এবং সবাই পছন্দ করে ওনাকে ডাকতো মাদিবা। ওনাকে কি ডাকতো? মাদিবা নামে ডাকতো। ওনাকে কিন্তু ম্যান্ডেলা ডাকি আমরা, বাট ওনার যে গোত্র থেকে উনি উঠে এসেছে সবাই তাকে মাদিবা ডাকতো। সরি। দ্য ক্লেন নেম, ক্লেন মানে আমরা বলবো, ক্লেন ওয়ার্ডটা লিখে রাখো সবাই। ক্ল্যান মানে বলবো গোত্র বা গোষ্ঠী। ক্লেনের বাংলা কি বলবো? গোত্র বা গোষ্ঠী। একটু লিখে দিই তোমাদের জন্য, এটা গোত্র, তোমরা লিখে রাখতে পারো বাংলায়, গোত্র গোষ্ঠী। তুমি কমিউনিটি বলতে পারো ইংলিশে চাইলে। আমি একটু তোমাদের জন্য বোল্ড করে দিলাম, প্রতিবারের মতো একটু বড় করে দিলাম। এটা ছিল ওনার কি ওনার গোষ্ঠীর বা ওনার যে গোত্র থেকে উঠে এসেছে এটার নাম, এই মাদিবা নামটা, বাই হুইচ হি ওয়াজ, যেটা দ্বারা উনি আসলে পরিচিত ছিল। পিপল লর্ডেড হিম, আমরা ওইদিন পড়েছিলাম, মনে আছে? লর্ড মানে কি বলেছি বলো তো সবাই, কেউ একজন বলো। লর্ড মানে কি বলেছিলাম? প্রশংসা, প্রশংসা করো। তাহলে ওনার মানবিকতা, ওনার যে কাইন্ডনেস বা দয়া, ওনার ডিগ্রি মর্যাদা, সবাই এটা পছন্দ বা প্রশংসা করতো, প্রশংসা করতো।
বলো। স্যার এর সিনোনিম ইয়া হবে না স্যার, অ্যাক্লেম? অ্যাক্লেম বলতে হবে। আমি প্রেজ বলেছিলাম, আমি অ্যাডমায়ার বলেছিলাম, তুমি চাইলে অ্যাডমায়ার বলতে পারো। এগুলোকে ওয়ার্ড গুলো বুঝছো? তো আমি যেগুলো বিশেষ করে কালার করে দিলাম, ওয়ার্ড গুলো লিখে দিয়েছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এই ওয়ার্ড গুলো শুধু পরীক্ষা আসবে এভাবে পড়ি না, আমি তোমাদেরকে এমন ভাবে তৈরি করতে চাই, বা আমি মনে প্রাণে চাই যে তোমরা সারা জীবন জুড়ে এই পড়াগুলো যেন তুমি কোনো না কোনো কাজে লাগে। ঠিক আছে? এই দেখো, এই যে ছিল এটা রয়টার্সে আসছিল। এখান থেকে তোমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে একটু দেখে নাও। আমাদের যেহেতু সময় আছে আরো 5 থেকে 6 মিনিট, দেখে নিই। দেখো, হোয়াট ডাজ অ্যাপার্থাইড রেফার টু ইন দ্য টাইটেল? অ্যাপার্থাইডের আমরা কি বলবো? ডিসক্রিমিনেশন। সেন্স বলবো, ডিসক্রিমিনেশন বলবো, ডেফিনেটলি ডিসক্রিমিনেশন বলবো। ডিসক্রিমিনেশন। হ্যাঁ, ডিসক্রিমিনেশনই হবে। চমৎকার হয়েছে। The word icon, icon অর্থ বলেছি প্রতীক। In the আইডল স্যার, আইডল স্যার, আইডল। আইডল সিম্বল আর আইডল, দেখো তুমি কনফিউজ হচ্ছে। সবচেয়ে বেস্ট এখানে আইডল আসে। Idol. সবাই আদর্শ হিসেবে নিত, সেজন্য আমরা আইডলটাই বলবো, নট সিম্বল। বাট ইন এ সেন্স আইকন তো আমরা সিম্বল বলতে পারি, বাট টেক্সটে কি বলছে দেখো, লাইন 3। সেজন্য এগুলাকে তোমরা খেয়াল করে দেখবা যে স্যাররা কম্প্রিহেনশন বলে। কম্প্রিহেনশনের বাংলাটা হলো বুঝতে পারা, বোধগম্যতা বলি বাংলায়। তো তুমি টেক্সটটা পড়েই এই ওয়ার্ড গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। শ্যাকল মানে কি হইতে পারে? রেস্ট্রেন্স হবে, স্টিক হবে, স্টিগমা হবে, স্পার হবে। বলো তো, শ্যাকল তো বলেছি শিকল বা শৃঙ্খল। রেস্ট্রেইন স্যার, রেস্টুরেন্ট হতে পারে। বাধা। হ্যাঁ, আচ্ছা, আমি অর্থ বলছি। স্ত্রীগত অসুস্থ, স্টিগমা মানে দাগ। স্টিগমা মানে কি বললাম? দাগ বা কলঙ্ক। স্পার মানে হলো স্পারের বাংলাটা বলবো তাড়না। হ্যাঁ, যেমন একটা তাড়না হুট করে চলে আসবে, অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট বলা অনেকে, মুহূর্তের তাড়নাই। যাই হোক, তাহলে এখানে আমরা বলবো সবাই রেস্ট্রেইন। তো রেস ডিসক্রিমিনেশন অর্থটা কি হবে? লাইন 9 নাম্বার লাইন আছে সেটা। ডিফারেন্স অন দ্য বেস অফ ক্যাস্ট, ক্রিড এন্ড কালার, competition among the members of a race, people, domination of others. Which one? Domination of others. Nah. ডিফারেন্স স্যার, ডিফারেন্স অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অর কালার, এটা হবে Creed and color. কাস্ট, ক্রিড এন্ড কালার। ক্যাস্ট তো জানো তোমরা? ক্যাস্ট তো কেউ জানো? ক্যাস্ট তো বলবো আমরা গোত্র। ওই যে ক্ল্যান বলেছি না, ক্ল্যানের একটা সিনোনিম ওয়ার্ড ক্যাস্ট। ক্যাস্ট তো তুমি চাইলে অনেকে বলে যে কমিউনিটি ইউজ করতে পারো। হ্যাঁ, ক্যাস্ট তো আবার অনেক সময় কি বলে এটা বাংলায় আরেকটু সুন্দর, বর্ণ অর্থ ইউজ করা হয়। ক্রিড, ক্রিড অর্থ জানো তোমরা? ক্রিড অর্থ হলো বিশ্বাস বলি স্যার। ক্রিড বলো স্যার, অনেক সময় আমি অনেক সময় শুনি যে ক্যাস্ট দ্য স্পেল, এখানে ক্যাস্ট মানে কি বোঝায়? বলো ক্যাস্ট। ক্যাস্ট স্পেল, এখানে ক্যাস্ট মানে কি বোঝায়? ক্যাস্ট বলে, এটা হলো CAST। এটা CAST, ওটা হলো আসলে কাস্ট অর্থ ইউজ করা হয়। আসলে কাস্ট দ্য স্পেল বলা হয়, এটা থাকে না, আর ওটা কিন্তু নিক্ষেপ করা ইউজ করা হয়। হ্যাঁ, বাট এখানে কেস্ট, এটা CAST। ক্রিড মানে বিশ্বাস বলেছি, রিলিজিয়ন অর্থ ইউজ করা যেতে পারে, কালার মানে বর্ণ। আমরা বাংলা বলি না ধর্ম বর্ণ নির্বিশেষে, গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে ইয়েতে ম্যানিফেস্টেশন। আচ্ছা, আমরা এগুলো যাচ্ছি, তোমাদের প্রশ্ন কিভাবে আসবে, কোয়েশ্চন সেটিং গুলো আসবে তোমাদের, তাই একটু দেখে নিই আমরা। এই যে আমি কিন্তু এগুলো পড়াই আমার স্টুডেন্টদের, এগুলো পড়াই কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বোর্ডের পরীক্ষাগুলো দিয়ে দিতে পারে। তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা স্ক্রিনশট রাখতে পারো, বই থাকলে বই থেকে পড়বা। সেটা হলো 5, 6, 7, 8 কয়টা পড়া? 4টা পড়া তোমাদেরকে দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। ফার্স্ট টাইম তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আগেগুলো তো নোট সাবমিশন ছিল। এগুলা তোমরা 5, 6, 7, 8 নিজের মতো করে করে তোমরা হোমওয়ার্ক গুলো সাবমিট করবে, আমি দেখবো, আবার কালকে সলিউশনে যাবো। ঠিক আছে? স্যার একটু স্যার আবার বলেন, আবার স্ক্রিনশট নিয়ে বলি, স্ক্রিনশট। আচ্ছা, না স্ক্রিনশট নাও। নাম্বার 5 স্যার, আপনি পিডিএফ ফাইল দিছেন না? হ্যাঁ, পিডিএফ ফাইল দিয়েছি আমি। স্যার 6 ফাইল এই তো স্যার। নাম্বার 6 আছে, নাম্বার 6 টা বাদ দাও, নাম্বার 6 বাদ। নাম্বার 6 টা হলো রিঅর্ডারিং সেন্টেন্সেস। এটা হলো যে জাম্বল সেন্টেন্সেস। জাম্বল সেন্টেন্সে যাচ্ছি না আমরা, কারণ এটা একটু পড়তে হবে তোমাদের আগে। নাম্বার 7, নাম্বার 5, নাম্বার 7 যাও। নাম্বার 7 টা যে উইথ ক্লুজ
এখানে বেশ কিছু ক্লোজ আছে, ক্লোজ থেকে তোমাকে লিখতে হবে। তারপর নাম্বার 8 হলো উইদাউট Okay, sir. ক্লোজ। স্যার ক্লোজ করতে পারেন না, স্ক্রিনশট নিতে পারেন না। আচ্ছা রাখো। ইয়া জি স্যার। আচ্ছা একজন করতে হবে রাখো, স্যার। রেখে সাবমিট করে দিলে হয়। আমি দিয়ে দিব আর নাম্বার 8 দ্রুত। কালকে তাহলে তোমাদের হোমওয়ার্ক গুলো দেখবো কে কিভাবে করছো। কালকে এসে আমি সলিউশনে যাব, ঠিক আছে? তোমাদের পড়া হলো পিডিএফ ফাইলটা স্যার আরেকবার দিয়ে দিন। আমি গতকাল ক্লাসটা আপলোড করিনি, আজকে ক্লাসটা আপলোড করে দিব আবার। আজকে পাওয়া যাবে। আজকে গতকালের ক্লাসটা গতকাল পিডিএফ ফাইলটা স্যার আবারও দিয়ে স্যার পিডিএফ ফাইলটা দিলে ভালো হতো। আমার কাছে আছে। তুমি পিডিএফ ফাইলটা একটু দিয়ে দিও সবাই যেন পাই। আমি আমার যেটা আরেকটু অবজেকশন আছে, কার এখানে গান বাজতেছে? কোয়েশ্চেনের পিডিএফ পাবা না, তোমরা বইয়ের পিডিএফটা পাবা। এটা আমি অলরেডি দিয়েছি, তোমরা ফাইল সেকশনে দেখিও। তা না পাইলে ফারদিন আবার দিবে, আপলোড করবে। স্যার আমি দিয়ে দিব। ওকে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। মে আল্লাহ ব্লেস ইউ অল। মে প্রে ফর মি, আই প্রে ফর ইউ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।